আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এই অধ্যায় থেকে আজকে আমরা বিগত দিনগুলোতে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব। আমরা মূলত আজকে গাণিতিক অংশগুলো সমাধান করব আমাদের এই প্রথম ক্লাসে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমরা প্রথমে যে প্রশ্নটি সমাধান করবো এই প্রশ্নটি ঢাকা বোর্ডে 2019 সালে কিন্তু পরীক্ষায় এসেছিল। তো দেখো, প্রশ্ন কি বলা আছে, বর্তমানে 25 বছর বয়সী জনাব এক্স এর কাছে থেকে সোনালী ক্লাব আজীবন সভ্যের চাঁদা বাবদ 2,40,000 টাকা গ্রহণ করে। জনাব এক্স এর আনুমানিক আয়ুষ্কাল 85 বছর। প্রতি বছর কত টাকা করে মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাতে হবে? তো দেখো, কোন সদস্যের কাছ থেকে যদি কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠান আজীবন সভ্যের চাঁদা পায়, যেখানে বলা আছে আজীবন সভ্যের চাঁদা, তাহলে এই আজীবন সভ্যের চাঁদার যে সদস্যটি বা যে ব্যক্তি ক্লাবকে আজীবন সভ্যের চাঁদা আজীবন সদস্যের চাঁদা দান করলেন, তার যদি আয়ুষ্কাল দেওয়া থাকে এবং কোম্পানি যদি মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাতে চায়, তাহলে তার আয়ুষ্কাল অনুযায়ী সেটিকে ভাগ করে দিতে হয়। কিরকম দেখো, এখানে বলা আছে বর্তমানে তার বয়স হলো 25 বছর আর তার আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 85 বছর। তাহলে তার আনুমানিক আয়ুষ্কাল আছে 85 বছর। এই আনুমানিক আয়ুষ্কাল থেকে বর্তমানে যে বছরটা, অর্থাৎ যখন তিনি আজীবন সভ্যের চাঁদাটা দান করলেন, এই সময়টা বিয়োগ করতে হবে। এই সময়টা বিয়োগ করলে আমরা কত বছর পাই? 60 বছর। তার মানে তিনি যেদিন ক্লাবের আজীবন সভ্যের চাঁদাটা প্রদান করলেন, আজীবন সদস্য পদ লাভ করলেন, সেই দিন থেকে তার আয়ুষ্কাল পর্যন্ত কত বছর বাকি আছে এটা আমাদের প্রথমে বের করতে হবে। কত বছর হলো? 60 বছর। এখন তার আজীবন সভ্যের যে চাঁদা আছে 2,40,000 টাকা। এই 2,40,000 টাকাকে যদি আমরা, তিনি যতদিন এই ক্লাবের সদস্য থাকবেন, অর্থাৎ যেদিন তিনি সদস্য হলেন সেদিন থেকে তার আয়ুষ্কাল পর্যন্ত বাকি যে বছরটা আছে এই বছর তারা ভাগ করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে 2,40,000কে আমাদের ভাগ করতে হবে 60 দ্বারা, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো 4,000 টাকা। তার প্রতি বছরে আজীবন সভ্যের টাকা হবে 4,000 টাকা মুনাফা জাতীয় হিসাবে। তাহলে উত্তর হবে আমাকে 4,000 টাকা। পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, 22 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি ছিল দিনাজপুর বোর্ড 2019 সালে। এখানে বলা আছে চলতি বছরের চাঁদা প্রাপ্তি 60,000 টাকা, যার মধ্যে 6,000 টাকা বিগত বছরের এবং 8,000 টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা 10,000 টাকা অনাদায়ী রয়েছে। চলতি বছরের আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শন করতে হবে? তাহলে দেখো, যখনই আমরা এরকম চলতি বছরের চাঁদার পরিমাণ আমরা নির্ণয় করব, আমাদের প্রথমে দেখতে হবে চলতি বছর আমরা কত টাকা চাঁদা পেলাম। আমরা কত টাকা চাঁদা পেয়েছি? 60,000 টাকা। এটা হলো চলতি বছরের প্রাপ্তি পাশে দেওয়া আছে। এই চলতি বছরের প্রাপ্তি থেকে আমরা বিগত বছরের, অর্থাৎ অঙ্কের আগের যে বছরটা আছে সেই বিগত বছরের এবং পরবর্তী বছর, অর্থাৎ অঙ্কের পরে যে বছরটা আসবে সেটাও আমরা কিন্তু বিয়োগ করে দিব। কারণ আমরা আয় ব্যয় হিসেবে শুধুমাত্র চলতি বছর বা অঙ্কটা যে বছরের সেই বছরের চাঁদা দেখাবো। তাহলে দেখো, এখানে আমরা 60,000 টাকা পেলেও এর মধ্যে 6,000 টাকা আছে বিগত বছরের, মানে এটা কিন্তু এই বছরের না, গত বছরের। এটা আমরা কি করবো? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলাম 6,000 টাকা। এরপর বলা আছে এবং 8,000 টাকা পরবর্তী বছরের, এটাও কিন্তু এই বছর না, পরবর্তী বছর, অর্থাৎ অ্যাডভান্স পেয়েছি আমরা, অগ্রিম পেয়েছি, তাহলে এটা বাদ দিয়ে দিব 8,000 টাকা। এরপরে বলা আছে চলতি বছরের চাঁদা এখনো অনাদায়ী আছে। অনাদায়ী মানে কি? বকেয়া আছে। তাহলে কোনো কিছু যদি বকেয়া থাকে, কোনো আয় বা ব্যয় যদি বকেয়া থাকে, আমরা কি করি? চলতি বছরের আয় ব্যয় বের করার জন্য সেটা যোগ করে দিই। তাহলে চলতি বছরের অনাদায়ী বা বকেয়া আছে 10,000 টাকা, এইটা আমরা যোগ করে দিব। তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। উত্তর কত সহজে? প্রথমে 60,000 থেকে 6,000 বিয়োগ করবো, 8,000 বিয়োগ করবো এবং 10,000 যোগ করে দিই। আর উত্তর চলে আসবে 56,000 টাকা। অর্থাৎ চলতি বছরের চাঁদা হবে 56,000 টাকা। উত্তর হবে 4 নাম্বার 56,000 টাকা। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব, 23 নম্বর প্রশ্ন। দেখো, এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন ছিল। তো তোমরা কিন্তু সর্বশেষ বোর্ড হিসেবে 19টাই এখানে পাবে, কারণ 20-এ তো পরীক্ষা হয়নি জানো, এবং 21 থেকে এই 25 পর্যন্ত যে পরীক্ষা হলো সেটা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে ছিল। সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এমনি ছিল না। তো দেখো, কুমিল্লা বোর্ড 19 কি বলা আছে, চলতি বছরের বকেয়া বেতন খরচ 3,000 টাকা এবং গত বছরের বকেয়া বেতন 2,500 টাকা। প্রাপ্তি প্রদান হিসাবে বেতন খরচ দেওয়া আছে 13,000 টাকা। তার মানে প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান পাশে বেতন বাবদ লেখা আছে 13,000 টাকা। বলা হয়েছে বেতন খরচের পরিমাণ কত। তাহলে প্রথমে আমরা প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান পাশে যে বেতন 13,000 টাকা আমরা পরিশোধ করছি সেটা লিখলাম 13,000 টাকা বেতন। আচ্ছা, এই 13,000-এর মধ্যে কি বলা আছে দেখো,
গত বছরের বকেয়া ছিল 2500 টাকা, এটা কিন্তু আমরা পরিশোধ করে দিচ্ছি, তাই না? তাহলে গত বছরের বেতন আমি এই বছরে পরিশোধ করলাম, এটা তো আর এই বছরের বেতন না। তাহলে যেহেতু এই বছরের বেতন না, সেজন্য কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে এই বছরের বেতন 2500 টাকা বিয়োগ করে দিলাম। এখন প্রথমে বলা আছে চলতি বছরের বেতন বকেয়া আছে, তাহলে বকেয়া থাকলে কি করতে হয়? চলতি বছরের বকেয়া থাকলে কি করতে হবে? যোগ করতে হবে, কারণ চলতি বছরের কোন আয় ব্যয় বকেয়া থাকলে আয় ব্যয়ের সাথে যোগ করতে হয়। আর বিগত বছরের বেলা করতে হবে চলতিটার বিপরীত, অর্থাৎ বর্তমান বছরে বা চলতি বছরের বকেয়া থেকে আমরা যোগ করবো, তাহলে বিগত বছরের বকেয়া থেকে আমরা বিয়োগ করে দিই। চলতি বছরের বুকিং থাকলে আমরা বিয়োগ করবো, বিগত বছরের বুকিং থাকলে যোগ করে দিব। তাহলে দেখো চলতি বছরের বকেয়া আছে 3000 টাকা, তাহলে 3000 টাকা আমরা যোগ করে দিব। তাহলে কত হয় দেখো? 13,500 টাকা। 13,500 অপশনে খ নাম্বারে, এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন, 24 নাম্বার প্রশ্ন। তারপর কি বলা আছে? আয় ব্যয় হিসাবে কোডটি দেখানো হয় না, এটা 2017 সালের প্রশ্ন। তো আয় ব্যয় হিসেবে আসলে আমরা কি দেখাই? আয় ব্যয় হিসেবে আয় পাশে আমরা মুনাফা জাতীয় আয়গুলো দেখাই এবং ব্যয় পাশে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো দেখাই। তাহলে দেখো এখানে যে অপশন গুলো আছে এর মধ্যে কোনটা মুনাফা জাতীয় আয় ব্যয় না সেটা আমাদের বুঝতে হবে। দেখো প্রথমে বলা আছে লকার ভাড়া। লকার ভাড়া কি? একটা ক্লাব যদি লকার সুবিধা দেয় জনসাধারণকে, তাহলে সেটার বিপরীতে প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে মাসে যে টাকাটা গ্রহণ করে সেটাকে বলা হয় লকার ভাড়া। তাহলে এটা হলো একটা ক্লাবের জন্য মুনাফা জাতীয় আয়। এরপর বলা আছে চাঁদা। ক্লাবের যারা সদস্য থাকেন তারা প্রত্যেক বছর অথবা প্রত্যেক মাসে মাসে চাঁদা দিতে পারে, এটা কি হবে? ক্লাবের জন্য মুনাফা জাতীয় আয়। এরপর বলা আছে প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ। প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণের জন্য ক্লাব কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক বছরই টাকা খরচ করে, তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়। সর্বশেষ বলা আছে প্রাঙ্গণ উন্নয়ন। প্রাঙ্গণ উন্নয়ন বলতে কি বুঝো? মনে করো তোমার ক্লাবের মাঠের সামনে কিছু জমি নিচু ছিল, সেটা মাটি ভরাট করে সমান করা হলো, এটাকে বলা হয় প্রাঙ্গণ উন্নয়ন। তো প্রাঙ্গণ উন্নয়ন তুমি যদি করো, এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়, এটার সুফলটা কিন্তু দীর্ঘদিন পাওয়া যাবে, তাই না? তাহলে এই প্রাঙ্গণ উন্নয়ন গুলো মূলধন জাতীয় ব্যয়, আর এই মূলধন জাতীয় ব্যয়গুলো কিন্তু আয় ব্যয় হিসাবে দেখানো হয় না। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে ঘ নাম্বার, প্রাঙ্গণ উন্নয়ন। প্রাঙ্গণ উন্নয়ন এটা আয় ব্যয় হিসাবে দেখানো হয় না। চলে যাবো পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন কি আছে আমাদের? 25 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা বরিশাল রাজশাহী 2017 সালে। কি বলা আছে প্রশ্নে? উষা সেবা সংঘের মোট সদস্য সংখ্যা 890 জন। বার্ষিক চাঁদার হার সদস্য মধ্যে 50 টাকা। চলতি বছরে 90 জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি। আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে? দেখেন, আয় ব্যয় হিসেবে চাঁদা বাবদ আমরা কত টাকা দেখাই? বর্তমান বছরের চাঁদা, তাই না? কোন সদস্য যদি চাঁদা পরিশোধ না করে, তার মানে বকেয়া থাকে, সেটা আমরা যোগ করে দিই। যদি আমরা অগ্রিম পাই সেটা কি করি? বিয়োগ করে দিই। তাহলে এখানে দেখো এই যে 90 জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি, এটা কিন্তু যারা চাঁদা প্রদান করেছে, এই 890 থেকে 90 মধ্যে কত থাকে? 800 জন চাঁদা প্রদান করেছে, এর সাথে কিন্তু 90টা আমরা যোগ করে দিব, তাই না? এই জন্য আমাদের এত ঝামেলা যাওয়ার দরকার নেই। যখনই দেখবা যে লেখা আছে চলতি বছরে কত টাকা চাঁদা পাবে এবং ক্লাবের সদস্য সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকের চাঁদার হার দেওয়া আছে, তখন এই সদস্য সংখ্যা আর চাঁদার হারটা গুণ করলেই উত্তরটি পেয়ে যাওয়া। 890 জন সদস্য 50 টাকা করে চাঁদা দেয় প্রত্যেকে, তাহলে এটা গুণ করলেই হয়ে যায়। ঠিক আছে? প্রশ্ন আসতে পারে যে আমার তো 90 জন চাঁদা প্রদান করেনি, তাহলে আমি কি বলবো? 90 জন চাঁদা প্রদান করেনি, এই জন্য এই 90 জনেরটা আমি প্রাপ্তি প্রদান হিসাবে দেখাবো। কিন্তু আয় ব্যয়তে কিন্তু আমি সবগুলোই দেখাবো। চাঁদা বাবদ কিন্তু আয় ব্যয় হিসাবে আমি সবার টাকায় দেখাবো। এই 890 মধ্যে 800 জনেরটা আমি দেখাবো চাঁদা হিসাবে, যেটা পেয়ে গেছি, আর 90 জনেরটা দেখাবো আমি অনাদায়ী চাঁদা বা বকেয়া চাঁদা হিসাবে। তাহলে 890টা আমি দেখাবো, এই জন্য এটা গুণ করে দিলে চলে যাবে। তাহলে একটু গুণটা করো, 890 গুণ 50, তাহলে উত্তর হয় 44,500 টাকা। অপশন গ। পরবর্তী প্রশ্নটি খেয়াল করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 26 নম্বর। ব্যয় অতিরিক্ত আয় হয় কখন? মোট 17 সালের প্রশ্ন। আচ্ছা, ব্যয় অতিরিক্ত আয় মানে ব্যয়ের চাইতে আয় বেশি, তাই না? ব্যয় অতিরিক্ত আয় তার মানে আয়টা বেশি, তাহলে মনে রাখতে হবে কি বেশি? আয় বেশি আর কি ব্যয় কম। এখন কথা হলো কোন ধরনের আয় ব্যয় এটা? এটা কিন্তু আমরা ব্যয় অতিরিক্ত আয় কখন নির্ণয় করি? আয় ব্যয় হিসাবে নির্ণয় করি, তাই না? তাহলে আয় ব্যয় হিসাবে আমরা কোন ধরনের আয়গুলো লিখি? আয় ব্যয় হিসাবে আয় পাশে আমরা মুনাফা জাতীয় আয়গুলো লিখি, ব্যয় পাশে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো লিখি। তার মানে কখনো যদি আমার মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়ের চেয়ে বেশি হয়, সেটাকে বলা হয় ব্যয় অতিরিক্ত আয়। তাহলে দেখো অপশনের কোথায় লেখা আছে যে মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়ের চেয়ে বেশি। এটি ক নাম্বার, মোট মুনাফা জাতীয় আয় মোট মুনাফা জাতীয় ব্যয়ের চেয়ে বেশি বলে। তাহলে এই উত্তর হবে গ নাম্বার। বুঝতে পারছো? আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন কি আছে? 27 নম্বরে বলা আছে চলতি বছরের প্রাপ্ত চাঁদা 20,000 টাকা।
যার মধ্যে বিগত বছরের 2,000 টাকা এবং পরবর্তী বছরের 3,000 টাকা অন্তর্ভুক্ত আছে। এছাড়া চলতি বছরের চাঁদা 4,000 টাকা বকেয়া আছে। চলতি বছরের আয় ব্যয় হিসাবে চাঁদা আয় বাবদ কত টাকা দেখাতে হবে, যশোর বোর্ডের প্রশ্ন। এটা কিন্তু আজকের ক্লাসের দ্বিতীয় এমসিকিউর মতো দেখে। প্রথমে বলা আছে চলতি বছরের প্রাপ্ত চাঁদা কত, 20,000 টাকা। তাহলে আমরা 20,000 টাকা লিখলাম, 20,000। আচ্ছা, যার মধ্যে 20,000-এর মধ্যে বিগত বছরের কত আছে, 2,000। বিগত বছর তার আমার চলতি বছরের আয় ব্যয় আসবে না, তাই না? তাহলে বিগত বছর আমরা বিয়োগ করে দিলাম 2,000। এরপর বলা আছে পরবর্তী বছরের 3,000। পরবর্তী বছরে তো চলতি বছরে আসবে না, তাহলে এইসব বাদ দিয়ে দিলাম 3,000। এরপরে আছে চলতি বছরের চাঁদা বকেয়া আছে, তাহলে এই বকেয়াটা একটু কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে যোগ করে দিলাম 19,000 টাকা। তাহলে এই পেজটা হবে খ নাম্বার 19,000 টাকা। আমি দেখো পরবর্তী প্রশ্ন 28 নাম্বার। দেখো কি বলা আছে 28 নাম্বারে, বৈশাখ 2017 সালের প্রশ্ন। প্রাপ্তি প্রদান হিসাবে মজুরি বাবদ প্রদান 50,000 টাকা। প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান পাশে মজুরি লেখা আছে 50,000 টাকা, যার মধ্যে অগ্রিম মজুরি 2,000 টাকা। বছর শেষে মোট মজুরি 5/1 ভাগ বকেয়া থাকলে সংশ্লিষ্ট মোট মজুরি ও বকেয়া মজুরির পরিমাণ কত? আচ্ছা, তাহলে দেখ, প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান পাশে মজুরি লেখা আছে কত, 50,000 টাকা। এর মধ্যে আবার অগ্রিম মজুরি আছে 2,000। তাহলে আমরা অগ্রিম মজুরি 2,000 বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের মোট মজুরি থাকলো কত, 48,000। এই 48,000 কত, 5/1 ভাগ বকেয়া আছে। তাহলে দেখো 5/1 ভাগ যদি বকেয়া থাকে, তাহলে আমরা পরিশোধ করেছি কয় ভাগ, 5/4 ভাগ, তাই না? 5/1 ভাগ বকেয়া আছে, তাহলে পরিশোধ করেছি কয় ভাগ, 4 ভাগ। তাহলে প্রধান পাঠ্যক্রমের সময় পরিশোধের টাকাটা দেওয়া হয়। তাহলে এই যে 48,000 টাকা দেওয়া আছে, এটা কত ভাগ টাকা, 4 ভাগ টাকা। তাহলে 48,000-কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 12,000 টাকা। তাহলে 1 ভাগ সমান কত, 12,000 টাকা। তাহলে দেখো 5/1 ভাগ বকেয়া আছে, তাহলে কত টাকা বকেয়া আছে, 12,000 টাকা বকেয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা মোট মজুরির পরিমাণ নির্ণয় করি। এখানে আমার মজুরি ছিল 48,000 আর বকেয়া আছে 12,000। তাহলে মোট মজুরি কত হয়ে গেল, 60,000 টাকা। মোট মজুরি 60,000 টাকা, আর বকেয়া আছে কত, এই যে 12,000 টাকা। তাহলে আমার উত্তর কত হবে, দেখো এই যে ক নাম্বারটা, মোট মজুরি 60,000 টাকা এবং মজুরি বকেয়া আছে 12,000 টাকা। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো পরবর্তী প্রশ্ন 29 নাম্বার প্রশ্ন আমরা খেয়াল 29 নাম্বার প্রশ্ন বলা আছে প্রাপ্তি প্রদান হিসাবে ভাড়া আছে 60,000 টাকা। বছর শেষে 5/1 ভাগ বকেয়া থাকে, মোট ভাড়া পরিমাণ কত? জাস্ট আগের অঙ্কটার মধ্যে দেখো, দেখো ভাড়া পরিশোধ করছি কত আমরা, 60,000 টাকা। কতটুকু বকেয়া আছে, 5/1 ভাগ বকেয়া আছে। তাহলে 5/1 ভাগ যদি বকেয়া থাকে, তাহলে আমরা পরিশোধ করছি কত ভাগ, 4 ভাগ। তাহলে এই 60,000 টাকা হলো 4 ভাগ টাকা, তাই না? তাহলে 60,000-কে 4 দ্বারা ভাগ করে কত হয়, 15,000 টাকা। তাহলে 1 ভাগ সমান কত আসলো, 15,000। তাহলে 1 ভাগ বকেয়া আছে মানে 15,000 বকেয়া আছে। এই প্রশ্নটা মোট ভাড়া করো, তাহলে আমরা পরিশোধ করলাম 60,000 টাকা ভাড়া, বকেয়া আছে 15,000। বকেয়া থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 60 আর 15 যোগ করলে 75,000 টাকা ভাড়া, মোট ভাড়া। বুঝতে পারছো কথা? 30 নাম্বার প্রশ্ন, 30 কি বলা আছে, চলতি বছরের ভাড়া নেয় 18,000 টাকা। চলতি বছরের ভাড়ার 5% অপ্রদত্ত থাকলে, অপ্রদত্ত মানে কি, যা প্রদান করা হয়নি, তার মানে বকেয়া, ভাড়া খরচের পরিমাণ। সেম প্রশ্ন। তাহলে দেখো ভাড়া কত টাকা আছে, 18,000। চলতি বছরের কতটুকু বকেয়া আছে, 5/1 ভাগ বকেয়া আছে। তাহলে পরিশোধ করছি কয় ভাগ, 4 ভাগ। তাহলে 18,000-কে 4 দ্বারা মাত্র, তাহলে তুমি 1 ভাগের টাকা পেয়ে যাবা, 18,000 ভাগ 4, তাহলে 4,500 টাকা। তাহলে ভাড়া বকেয়া আছে কত, 4,500 টাকা। তাহলে এখানে প্রশ্নে কি বলতে, দেখো অপ্রদত্ত থাকলে ভাড়া খরচের পরিমাণ কত। তাহলে ভাড়া আমার টোটাল ছিল কত, 18,000, আর বকেয়া আছে কত, 4,500। তাহলে যোগ করলে কত হয়, 22,500 টাকা। ঠিক আছে, আমরা তো ভাড়া খরচের সাথে যতটুকু প্রদান করছি তার সাথে বকেয়াটা কি করি, যোগ করে দিই না? তাহলে প্রদান করছি 18,000, বকেয়া আছে 4,500, তাহলে যোগ করলে কত হবে, 22,500। দেখো আমরা পরপর কিন্তু 3টা অঙ্ক করলাম এই একই নিয়মে। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় সময় পরীক্ষা আসে, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আশা করি আজকে যে 10টি এমসিকিউ আমরা সমাধান করলাম তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কারো যদি এগুলো বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এই অধ্যায়ের বাকি এমসিকিউ গুলো তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে, ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমাদের সকলকে ধন্যবাদ।